দেশি রাজনীতি নিয়ে কথা বলা এখন একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। দিনকে দিন মনে যেন একটা ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে। আমি গত অনেকদিন যাবতই বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলাটা কমিয়ে দিয়েছি। এর মানে এই না যে বন্ধ করে দিয়েছি, কমিয়ে দিয়েছি। তবে দুঃখ লাগে কিছু, কিছু বিষয় দেখে আমরা আসলেই মাঝে মধ্যে রিয়ালাইজেশন হচ্ছে এবং রিয়ালাইজেশনের একটা জায়গা তৈরি হচ্ছে। কোথাও কি কোনো ভুল করলাম আমরা? কোথাও কি আমরা কোনো কিছুকে আ সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি? কোথাও কি আমরা আ সার্বিক বিষয়কে সঠিকভাবে তুলে ধরতে পারিনি? এ ধরনের কিছু আ সেলফ রিয়ালাইজেশন বলুন, সার্বিক রিয়ালাইজেশন বলুন করতে মনের মধ্যে চলে আসে। আমি কেন কথাগুলি বলছি? এটি হলো যে আমাদের দেশের যে পলিটিক্যাল কালচার এটি অনেকটাই আ ব্যাপকভাবে পরিবর্তনের আ একটা দৃশ্য দেখতে পাচ্ছি। কারণ হলো আপনারা জানেন যে নির্বাচনের ঠিক পরপর আমি যদি ধরি, আমি অন্ততপক্ষে মানে জামায়াতে ইসলামের কথা যদি বলি, জামায়াতে ইসলামের প্রতি মানুষের একটা একটা বিষয় ছিল। জামায়াতে ইসলামকে অনেকেই হয়তো পছন্দ করেন না। আমিও ব্যক্তিগতভাবে যদি বলি যে আমি জামায়াতে ইসলাম সম্পর্কে আমার ধারণা খুবই কম। তবে কিছু, কিছু বিষয় তো দূর থেকে দেখতে পাই বা বুঝতে পারি যে অন্ততপক্ষে জামায়াতে ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে যদি আমি বলি, ব্যক্তিগতভাবে ওনার সাথে সাক্ষাৎও হয়েছে। উনার চলন বলন থেকে শুরু করে উনি পরীক্ষিতভাবে মানে উনি যখন নির্যাতিত হচ্ছিলেন আওয়ামী লীগের আমলে উনার ছেলেকে জেলে নিয়ে গেছে, উনাকে জেলে নিয়ে গেছে, অত্যাচার করেছে। দীর্ঘদিন তারা পিতা-পুত্র জেলে ছিলেন। তারপরেও ওনার উপরে অর্পিত যে জামায়াত ইসলামের দায়িত্ব সেটি থেকে এক বিন্দু পরিমাণ তিনি সরে যাননি। উনি আ উনার দলের প্রতি আ কিছু, কিছু অভিযোগ থাকতে পারে আমাদের বলতে আমি বিভিন্ন রাজনৈতিক পক্ষের আমাদের দেশে ১৯৭১ সালে তাদের ভূমিকা রাজনৈতিক দলটার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে উনি উনার ওই দলটার নেতৃত্ব দেওয়ার জন্য যে উনি শপথ নিয়ে সততার সাথে দায়িত্বশীলতার সাথে যে উনি উনার দায়িত্ব আ পালন করে আসছেন, শেখ হাসিনার আমলে পালন করেছিলেন, সেটি পরীক্ষিতভাবে উনি উত্তীর্ণ হয়েছেন। এতে কোনো বিন্দুমাত্র উনার প্রতি সন্দেহের কোনো সুযোগ নেই। এরপর আসলে নির্বাচন হয়ে গেল এবং আ জামায়াতে ইসলামীর সবচেয়ে সংকট মুহূর্ত হলো শেখ হাসিনার শেষ মুহূর্ত। যখন সবাইকে ধরে, ধরে জেলে ঢুকাচ্ছিল। ইভেন তখন জামায়াতে ইসলামের পরিচয় দেওয়াটাও কিন্তু একটা ভয়ংকর বিষয় ছিল। ভয়ংকর বিষয় ছিল। এবং আপনারা জানেন যে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে। তৎকালীন সময়ে জামায়াতের আমির হয়ে পরিচয় দেওয়া তো থাক দূরের কথা, মানে হওয়ার ব্যাপারে কেউ রাজি হবে এমনও আমরা ভ ভাবতাম যে জামায়াতের আমির হওয়া মানে হলো যে এখন ইরানের সর্বোচ্চ নেতা হওয়া। ব্যাপারটা এরকম যে যেই নেতা হবে তাকেই টার্গেট করবে সরকার এবং তাকেই হয়তো মেরে ফেলবে। এই টাইপের একটা ভীতিকর অবস্থা ছিল। সত্য কথা, আমরা তো সার্বিক প্রতিদিন প্রতি ঘন্টায় দেশের রাজনীতিকে বিশ্লেষণ করতাম এবং তুলে আনতাম। তখন এই একটা পরিস্থিতিতেও তিনি একটুও তার সততা থেকে, তার দায়িত্ব আ পালন থেকে তিনি একটু সরে যাননি ডাক্তার শফিকুর রহমান। এরপর তিনি উম যথেষ্ট যে ভূমিকা রেখেছে ২৪ এর আন্দোলনে সেটি আর দীর্ঘ সময় না বললাম এখন। তো উনার যথেষ্ট সঠিক ভূমিকা পালন করবার কারণে উনার পক্ষ থেকে উনার জাতীয় জামায়াত ইসলামের পক্ষ থেকে উনি যথাযথ ভূমিকা পালন করেছেন। যার দরুন আমি বিএনপির বিষয়টা পরবর্তীতে বলছি। আগে জামায়াত ইসলামের বিষয়টা বলি। এরপর মূল যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটি আমি শেষ দিকে বলছি। আপনারা সবাই দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত। অনেক আ বিষয় বলার ইচ্ছে এখন হচ্ছে যে আসলে না বললে নাই হয় এই বিষয়গুলি। তো উনি আ পরবর্তীকালে যখন ২০২৪ সালের পর আই মিন আ ৫ই আগস্টের পর ৩৬ জুলাইয়ের পর আমরা যে বাংলাদেশ দেখেছি, এই বাংলাদেশটিকে একটি পরিবর্তিত বাংলাদেশ দেখার চেষ্টা করেছি আমরা। সবাই চেয়েছি যে এই বাংলাদেশটি হবে সম্পূর্ণভাবে ভিন্ন আঙ্গিকের এক বাংলাদেশ। সম্পূর্ণভাবে আগের তুলনায় শেখ হাসিনার আমলের তুলনায় সম্পূর্ণ পরিবর্তিত এক বাংলাদেশ। যার প্রেক্ষিতে আমরা দেখেছি জনাব ডাক্তার শফিকুর রহমান যেহেতু আওয়ামী লীগবিহীন আ যে বাংলাদেশে আমরা পেয়েছি সেখানে আমরা ধরেই নিয়েছিলাম হয় জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে অথবা বিএনপি আসবে অথবা সবাই মিলে সরকার হবে, জাতীয় সরকার হবে। কিন্তু ক্ষমতাটা এই ২ টি দল কেন্দ্রিক আশপাশেই ঘুরপাক খাবে। এতটুকু আমাদের একটা বিশ্বাস হয়েছিল। যে কারণে তাদের নেতাদের বিভিন্ন চাল-চলন সবকিছুই কিন্তু আমাদের চোখে
পরীক্ষার মতো মনে হয়েছে যে কে কিভাবে চলছে, কার ব্যবহার কেমন, কার কথাবার্তা কেমন, এগুলি সবগুলোই কিন্তু আমরা দেখা শুরু করেছি, পরিমাপ করা শুরু করেছিলাম এবং এগুলোর উপরে ভিত্তি করেই নির্বাচন হবে। সেই নির্বাচনে মানুষ ভোট দিবে। এই ছিল তাদের একটা বিশাল ১.৫ বছরের পরীক্ষা। সেই পরীক্ষাতে ডাক্তার শফিকুর রহমান খুব চমৎকারভাবে উত্তীর্ণ হয়েছেন। উনার ওই ১.৫ বছরের মধ্যে উনি উনার যে জীবনের স্বাভাবিক চলাচল, কিভাবে মানুষের সাথে হাসিমুখে কথা বলতে হয়, কিভাবে সাধারণ মানুষের ন্যায় একজন বড় নেতা হওয়া সত্ত্বেও, এত বড় একটা দলের লিডার হওয়া সত্ত্বেও তিনি জনগণের সাথে মিশে যেতেন। মানে তিনি যা কিছু দেখিয়েছেন এটির আ উনার আগে অন্ততপক্ষে কেউ দেখায়নি বাংলাদেশে। যে একজন শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও কিভাবে সাধারণের সাথে মিশে যেতে পারে এবং সাধারণের আ বা বা মধ্যে গিয়ে কিভাবে জনগণের মন জয় করা যায়, এগুলি আমরা দেখেছি উনার কাছে এবং উনি চমৎকারভাবে প্রতিপালন করেছেন। যেটি উনি এখনো পর্যন্ত করে যাচ্ছেন। তো আমি বারবার আপনাদের মনে আছে আমি ব্যক্তিগতভাবে আমি সাইফুর সাগর বহুবার আপনারা যদি যান সেই ২৪ এর পর আমি কিছু, কিছু বিষয়ে সেই ইন্টারিম গভর্নমেন্টের বিষয়ে যেসব প্রেডিকশন করেছিলাম অথবা আমি যেসব বিষয়ে আফসোস করেছিলাম, সেগুলি সঠিকভাবেই হয়তো আমি তখন একা আফসোস করেছি, আমাকে সবাই মিলে গালিগালাজ করেছে অথবা আমার সমালোচনা করেছে। এরপর ১.৫ বছর পর সবাই মিলে আফসোস করা শুরু করেছে। দেশের প্রায় যত মানুষ ৩৬ জুলাইয়ের সাথে সম্পর্কিত সবাই একসাথে আফসোস করা শুরু করেছে। তবে আমি করেছিলাম ১.৫ বছর আগে, ১.৫ বছর পর বাকিরা যারা আমাকে গালি দিয়েছে তারাও আফসোস করা শুরু করেছে। ঠিক তেমনিভাবে আমিও তখন বলেছিলাম যে হ্যাঁ, এদেশে ভালো রাজনীতি প্রতিযোগিতা শুরু হয়েছে। ডাক্তার শফিকুর রহমান সেটা শুরু করেছে এবং সেটি চলমান থাকবে। আমি মনে করি যে এই ভালো কাজের প্রতিযোগিতার মধ্যেই আমরা নতুন নেতৃত্ব বেছে নেব এবং নতুন ভালো মানুষদেরকে আমরা ক্ষমতার আশপাশে দেখতে পাবো। তাতে করে দেশ, জাতি এবং সাধারণ মানুষ উপকৃত হবে। আমি বিস্তারিত গেলাম না। আমি মূল বোঝাতে চেয়েছি একটি ভালো কাজের ভালো মানুষ হবার যে প্রতিযোগিতা শুরু করেছিলেন জনাব ডাক্তার শফিকুর রহমান, সেটির সূত্র ধরে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিদ্যমান। তবে প্রতিযোগিতাটি এখন শুধুমাত্র জামায়াত ইসলামের আমির সাহেবের দেখানোর মধ্যেই নয় বা করার মধ্যেই নয়। এটি এখন বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমানও ঠিক একইভাবে উনি আপনাদের মনে থাকবার কথা যখন ২৪ আন্দোলনের আগে জনাব তারেক রহমান কিন্তু ওইখানে বসে এই আন্দোলনের সময় তিনি প্রতিনিয়ত অনলাইনে মিটিং থেকে শুরু করে অনলাইনে তিনি সার্বক্ষণিক সক্রিয় থেকে কিভাবে ৩৬ জুলাইকে বা সেই আন্দোলনকে কিভাবে বাস্তবায়ন করা যায় বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে, শিক্ষার্থী এবং জনগণের পক্ষে কিভাবে এই আন্দোলনের বিজয় আনা যায় তিনি সার্বক্ষণিক সক্রিয় ছিলেন সেটি আমি ব্যক্তিগতভাবে জানি। এবং তিনি তার দলীয় নেতা কর্মীদেরকে কৌশলের মধ্যে যেন থাকে সে ধরনের নির্দেশনা দিয়েছিলেন, যদিও সে নিয়ে কিছু বিতর্ক থাকতে পারে। তবে হ্যাঁ, সবকিছু মিলিয়ে তৎকালীন সময়ে এই ধরনের ভূমিকা না রাখলে বিএনপি কিন্তু আসলেই আওয়ামী লীগের বিপরীতে গিয়ে এই আন্দোলনকে বাস্তবায়ন করা সম্ভব ছিল না। যাই হোক সেটি তো গেল। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? জনাব তারেক রহমান কিন্তু এর আগে ওনার নির্যাতন, ওনার উপর নির্যাতন বা ওনার পরিবারের নির্যাতন বাংলাদেশে আর কোনো পরিবারের উপরে এরকম নির্যাতন হয়েছে বলে আমি জানি না। সেই ইতিহাস আর নাই বললাম। তার মানে উনি যথেষ্ট নির্যাতনের পরেও দেশ থেকে নির্যাতনের কারণে বেরিয়ে বিদেশে যুগের পর যুগ যুগেরও বেশি থেকে তিনি পরীক্ষিতভাবে তার সততা এবং তার নেতৃত্বকে তিনি ধরে রেখে জনগণের মনে আগের তুলনায় বহু গুণ ভালো একটা অবস্থান তৈরি করে তিনি দেশে এসেছেন পরিবর্তনের পর। আমরা ভেবেছি, আমরাও বিশ্বাস করি যে তিনি চমৎকার একটি বাংলাদেশ উপহার দিতে পারবেন, যেটি এখন তিনি চমৎকারভাবে এটার প্রমাণ দিয়ে যাচ্ছেন। তার যে চিন্তা ভাবনা, তার চলাফেরা সবকিছু পুরো সরকারের সবার চলাফেরা চেঞ্জ করে দিয়েছে। সেই মানে আগের যে সরকারগুলি যেভাবে চলতো তার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এক সরকারের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং সরকারের নেতাদের যে চালচলন সবকিছু পরিবর্তিত হয়েছে। এটাই আমরা চেয়েছিলাম। কি হলো তার মানে? তার মানে হলো সেই আমি যে বলেছিলাম যে ভালো কাজের প্রতিযোগিতা, সে প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে। আমরা যথেষ্ট খুশি অন্ততপক্ষে জামায়াত ইসলাম এবং বিএনপি যেহেতু এখন মেইন স্ট্রিমে রয়েছে, তাদের এই প্রতিযোগিতার মাধ্যমে জনগণের মনে স্থান করে নেবে। ভোট জনগণ সিদ্ধান্ত নেবে যে কারা ভালো চলেছে, কারা দেশকে ভালোভাবে সততার সাথে পরিচালিত করে তাদেরকে মানুষ ভোট দেবে নির্বাচন। কিন্তু আমার মূল যে বিষয়টির কারণে আমি ভিডিওটি করেছি, জাস্ট ২ মিনিটে শেষ করছি ভিডিওটি। এটি হলো যে এরপরেও সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে কারা এই ভালো নেতাদের মানে সমর্থক গোষ্ঠী তাদের বা তাদের সাথে যারা রাজনীতি করছে
এদের যে খারাপ আচরণের আরেকটা প্রতিযোগিতা হচ্ছে, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন? এই খারাপ আচরণের প্রতিযোগিতার কারণে বড়, বড় নেতারা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা একদিকে যেমন বড় নেতারা চেষ্টা করছে যে আমরা ভালো কিছু কথা বলে, ভালো কিছু চালচলন দিয়ে নতুন করে মানুষের মন জয় করতে চাই, যেটি শেখ হাসিনা নষ্ট করে দিয়ে গেছিল। সেখানে এই কিছু, কিছু মানুষ খারাপ গালাগালির কালচার শুরু করেছে এবং কিভাবে কে কাকে অপমান করতে পারে, কতটা ছোট করতে পারে, কে কত ভয়ঙ্কর গালি দিতে পারে, কে কিভাবে মানে মানুষকে আ কি বলা যায় এটাকে? মানুষকে হেয় করে সামাজিকভাবে অপদস্থ করতে পারে, এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবং এই প্রতিযোগিতা সবচেয়ে বেশি যুব সমাজ এনজয় করছে। এটি ঠিক নয়। আপনারা মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আর আপনারা সাময়িক কিছু আনন্দের জন্য যে ভালো কাজগুলিকে বা ভালো প্রতিযোগিতাটাকে প্রশ্নবিদ্ধ করছেন, খারাপ প্রতিযোগিতার মাধ্যমে, এর জন্য যেসব খারাপ প্রতিযোগীরা যেসব দলের সমর্থক হিসেবে আছেন, সেসব দলের বড় ধরনের লং টার্মে বড় ধরনের ক্ষতি হবে। আপনাদেরকে এই কথাটা বলবার জন্যই আমি ভিডিওটি করেছি। শুনুন, যারা সিনিয়র নেতারা রয়েছেন, ভালো কাজের প্রতিযোগিতায় যারা লিপ্ত রয়েছেন, জনাব আ ডাক্তার শফিকুর রহমান এবং জনাব তারেক রহমান, আপনাদের কাছে বলব, স্ট্রেইট হন, স্ট্রং হন, আপনাদের নেতাকর্মীদেরকে স্ট্রেইট মেসেজ দিয়ে দিন যে যারা এই সমাজে খারাপ কাজের প্রতিযোগিতা বা খারাপ কাজের কোনো না কোনো আ কর্মকাণ্ড সাধন করবে, তাদের উপরে আপনাদের শক্ত ব্যবস্থা আপনার নিতে হবে এবং এই নির্দেশনা মোতাবেক যদি আপনারা কাজ না করেন, আপনাদেরকে সামনে মানুষ কিন্তু প্রশ্নবিদ্ধ করবে এবং সেই মোতাবেক আপনাদেরকে মূল্যায়ন করবে। প্লিজ আর কোনোভাবেই আমরা আর আ কাউকে কেউ ছোট করার যে কালচার শুরু হয়ে গেছে, এটিকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। সে যেই হোক। আমরা যদি মুখ খোলা শুরু করি, তাহলে কিন্তু ভালো হবে না কারো জন্য। এতটুকু বলে রাখলাম। কারো জন্য ভালো হবে না যদি আমরা মুখ খোলা শুরু করি। আমরা অনেক কষ্ট করে কিচ্ছু একটা সুতার উপকারও পাইনি এই পরিবর্তিত বাংলাদেশ থেকে। চাইও না, দরকার নেই। আপনারা রাজনীতি করুন, আপনারা দেশ পরিচালনা করুন। কিন্তু আমরা কিন্তু কথা বলেছি, এখনো বলি। আমাদের বলা বন্ধ হবে না। সুতরাং আমাদের টার্গেটও আপনারা আছেন। মাথায় রাখবেন। কেউ কারো অ কোনো ধরনের খারাপ বিহেভিয়ারের কারণে কোনো অশান্তিতে থাকুক কোনো পক্ষ, এটি আমরা কোনোভাবে চাই না। ধন্যবাদ। সালাম।